লেখিকা নবনীতা মণ্ডলের টোল ফেলা হাসি। ওরে ইতি, অত দাঁত বের করে হাসিস না, দাঁতে ঠান্ডা লেগে যাবে যে। হাসতে হাসতে বলল সায়ন। সৌমিতা বলল, আরে এই গরমে ঠান্ডা লাগবে থোড়ি, ঘামাচি হয়ে যাবে ইতির দাঁতে। সবাই হো হো করে হেসে উঠল। যদিও আজকাল এসব গা সওয়া হয়ে গেছে ইতির, তবু মনের কোনো এক কোণে হয়তো আজও খোঁচা লাগে একটু। ইতি ওদের হাসিতে যোগ দিয়ে বলল, ওরে আমার দাঁতেদের জন্য অত ভাবিস না, রোদ জল শীত গ্রীষ্ম কিছুতেই কিছু হবে না ওদের, আমার দাঁতেরা একদম ওয়েদার প্রুফ। বলে উঠে পড়ল ইতি। সায়নিকা গলা তুলে জিজ্ঞেস করলো, আরে ইতি, রাগ করলি নাকি? ইতি শান্ত গলায় বলল, ধুর, তোদের এসব সস্তা ইয়ার্কিতে রাগ করার মতো সময় আমার নেই রে। মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন ঘড়িতে বিকেল 4:15, সন্ধে 6টায় মাকে নিয়ে পৌঁছতে হবে ডাক্তারখানায়। কোমরের ব্যথায় প্রায় শয্যাশায়ী অবস্থা মায়ের, তাই আজকের অ্যাপয়েন্টমেন্টটা। সায়ন, সৌমিতা, সায়নিকা ওরা ইতির কলেজের বন্ধু না, আসলে এরা কেউই বন্ধু নয়, ওই ক্লাসমেট বলা যায়। আসলে ইতি অনেক ভেবে দেখেছে, সমস্যা বোধ হয় ইতির নিজের মধ্যেই। ইতির দাঁত উঁচু, হাত কালো, ইতি দেখতে খারাপ, ইতি গরিব, এত কিছু খামতি আছে বলেই হয়তো ইতি কিছুটা হীনমন্যতায় ভোগে। তাইও সেভাবে মিশতে পারে না সকলের সাথে। তাই বোধ হয় ইতির কোনো বন্ধু নেই। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে ইতি দেখলো মা তৈরি হয়ে বসে আছে। আসলে কোমরের ব্যথায় নাজেহাল হয়েছে বলেই আজ এত উৎসাহ মায়ের, নইলে ডাক্তারের কাছে যাওয়ার নাম শুনলেই মা পিছু পা হয়। এটা একটা পলিক্লিনিক, বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তাররা আলাদা আলাদা ঘরে বসেন। ইতি মাকে অর্থোপেডিকের ডাক্তার অরূপ চ্যাটার্জিকে দেখাবে। ওনার রুমের বাইরে ওয়েট করছে ওরা। এখনো 6জন পেশেন্টের পর ইতির মা রীতা দেবীর ডাক আসবে। ডক্টর অরূপ চ্যাটার্জির রুমের পাশেই একজন দাঁতের ডাক্তারের রুম রয়েছে। অনেকগুলো পোস্টার রয়েছে ওই চেম্বারের বাইরে। তাতে এও লেখা আছে যে এখানে কসমেটিক সার্জারি এবং কিছু ক্লিপ লাগিয়ে উঁচু দাঁত ঠিক করা যায়। এসবই খুঁটিয়ে দেখছিল ইতি। তখনই রীতা দেবী ডাকলেন ইতিকে। ওদের নাম্বার এসে গেছে। বাড়ি ফিরে রাতে দিদির সাথে শুয়েছিল ইতি। 2 কামরার এই ছোট্ট বাড়িটাতে ইতি, ওর মা আর ইতির দিদি সুমনা থাকে। সুমনার সামনেই বিয়ে, সেই আনন্দে আজকাল যেন মেঘের উপর ভেসে বেড়াচ্ছে সুমনা। সুমনার পাশে শুয়ে ইতি ভাবে দিদির বিয়ে হয়ে গেলে ও আর মা একদম একা হয়ে যাবে বাড়িতে। বাবা এই বাড়িটা কিনে রেখে গিয়েছিলেন এই যা রক্ষে, তাই বাড়ি ভাড়া গুনতে হচ্ছে না। বাকি বাবা চলে যাবার পরে ওই কুড়িয়ে কাচিয়ে কোনো রকমে চলছে ওদের সংসারটা। ইতির টিউশন, মায়ের সেলাই, দিদির পার্লারের কাজ, এই সব মিলিয়ে। বাবা একটা কারখানায় চাকরি করতেন। বাবার জমানো টাকা যা ছিল দিদির বিয়েতে তা প্রায় শেষ হয়ে যাবে। তা যাক, টাকার আর দরকারই বা কিসের? ইতি তো আর বিয়ে করবে না। করবে না মানে হবে না। হ্যাঁ, এরকমই বিশ্বাস করে ইতি। ইতির এই পৃথিবীতে আসাটাই যেন একটা দুর্ঘটনা। 2 দিদির পর ছেলের আশায় যখন ইতির মা 3য়বার প্রেগনেন্ট হলেন, তখন ওদের বাবা হেঁটে তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন ছেলের আশায়। কিন্তু লাভ হয়নি, আবার মেয়েই জন্মালো। তাই ঠাকুমা নাম রেখেছিলেন ইতি, মানে অনেক হয়েছে আর চাই না। ভাবলেও হাসি পায় ইতির। 2 দিদি দেখতে সুন্দর, তাই কলেজে পড়তে পড়তেই বড়দির বিয়ে হয়ে গেছে। আর ছোড়দি তো 12 ক্লাসের পর আর পড়াশোনাই করতে চাইলো না। ওর পছন্দ করা ছেলের সাথেই বিয়ে হচ্ছে ওর। ইতি জানে ওকে ভালো দেখতে নয়। আয়নার সামনে দাঁড়াতে ওর নিজেরই খারাপ লাগে। উপরের পাটির দাঁতগুলো মাড়ি সহ বেশ খানিকটা উঁচু, মুখটা ঠিকভাবে বন্ধও হয় না, হাসলে কালো মাড়ি বেরিয়ে যায়। দেখতে বেশ খারাপ লাগে, এই জন্য প্রাণ খুলে হাসতেও পারে না ইতি। কোনো কোনো ফটোতে নিজেকে হাসতে দেখে ভাবে, ইস, কেন যে এত হাসছিলাম তখন। মনে করে আরেকটু কম হাসলেই হতো। তবু সবকিছুর মধ্যে ইতির নিজের চোখ দুটি দেখতে বেশ ভালো লাগে।
যদিও কোনোদিন কেউ বলেনি, তবু ইতির মনে হয় ওর চোখ দুটো বেশ সুন্দর, আরো গভীর। আর একটা সম্পদ আছে ইতির, দুগালে দুটো গভীর টোল পড়ে ইতির, যেটা ওর খুব প্রিয়। বিয়ের কথা ভাবে না ইতি, আর বিয়ে করলে মাকে দেখবে কে? এখন ওর জীবনের উদ্দেশ্য গ্রাজুয়েশনটা কমপ্লিট করে একটা চাকরি করা, আর তারপর মাকে একটু ভালো রাখা। এসব হাবিজাবি ভাবতে ভাবতেই চোখের পাতা বুজে এলো ওর। সঠিক সময়ে ইতির দিদি সুমনার বিয়ে হয়ে গেল। বেশ ধুমধাম করেই হলো বিয়েটা। ইতি ওর মাকে বলেছিল, তুমি যতটা পারো মনের মতো করে দিদির বিয়ে দাও, আমার জন্য ভেবো না। ইতির মা বলেছিল, সে তো করতেই হবে, আমার হাতেও যে খুব বেশি কিছু নেই, আর সুমনাটাও এমন পাগল হয়েছে বিয়ের জন্য। তাও ভালো যে তোর বড় জামাইবাবু খানিকটা সাহায্য করছে সুমনার বিয়েতে। বড়দির বর রতনদা ইতির বড় জামাইবাবু, প্রকৃতই ভালো মানুষ। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন রতনদা। তিনি সুমনার বিয়ের খাওয়া খরচটা বহন করেছেন এই যা রক্ষে। বিয়ের মধ্যে সুমনার মা রীতা দেবীকে অনেক আত্মীয় স্বজনের কাছেই শুনতে হলো, এবার তো ছোট মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ইতির জন্য ছেলে দেখো, ওর বিয়ে দিতে পারলে তোমার কাজ শেষ। আবার কেউ কেউ বলল, কিন্তু যাই বলো রীতা, ইতির জন্য ছেলে পাওয়া মুশকিল আছে। সাথে সাথে ইতির মার মুখটা কালো হয়ে গেল। বাবার দূর সম্পর্কের মাসি বললেন, যাই হোক, তোমার বড় আর মেজো মেয়ে অন্তত বাবার রূপটা পেয়েছিল, তাই ঠিক সময়ে পার হয়ে গেল। দেখো, এখন ছোট মেয়ের জন্য ছেলে পেলে ভালো। ইতি সবই শুনেছিল আড়াল থেকে। এদের কথার প্রতিবাদ করেই বা কি লাভ? এনারা আজও মেয়েদের রূপ আর বিয়ের বাজারে কি দর, তাই দিয়েই মেয়েদের ভাগ্য নির্ধারণ করতে জানেন। সেদিন কিন্তু ইতি ওর মায়ের এক অন্য রূপ দেখেছিল। রীতা দেবী বলে উঠেছিলেন, এখন যুগ পাল্টেছে। শুনেছি এখনকার শিক্ষিত ছেলেদের কাছে রূপের থেকে গুণের কদর বেশি। আমার ইতি গুণী মেয়ে, ওর যা হবে ভালোই হবে। সেদিন মায়ের কথা শুনে ইতির মনটা আনন্দে ভরে গিয়েছিল। যাক, কেউ তো বিশ্বাস রাখে ইতির ওপর। দিদির বিয়ের পর মায়ের শরীরটা আবার খারাপ হলো। বিয়েতে খুবই ধকল গেছে মানুষটার উপর দিয়ে। ইতি আবার একদিন মাকে নিয়ে ডাক্তারের ক্লিনিকে গেল। ইতি আজ সাহস করে একটা কাজ করলো। ডেন্টিস্টের রুমের বাইরে রিসেপশনে গিয়ে দাঁতের ক্লিপ লাগানোর খরচ জানতে চাইলো। ওরা জানালো, এসব ট্রিটমেন্টের খরচ কেস টু কেস ভ্যারি করে, মানে যেমন সমস্যা তেমন খরচ। তবু ওরা জানালো মিনিমাম খরচ 40 থেকে 50,000 টাকা। শুনেই সেদিন ইতি পেছন ঘুরে সোজা ফিরে এসেছিল মার কাছে। রীতা দেবী জিজ্ঞেস করলেন, কিরে, তোর দাঁতে কোনো অসুবিধা আছে নাকি? দেখাবি ডাক্তারকে? না না, তেমন কিছু না, ওরা বলল লবঙ্গ ফুটানো জল দিয়ে কুলকুচি করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে রোজ তোকে লবঙ্গ ফুটিয়ে জল গরম করে দেব। ইতি সভয়ে মাথা নাড়ল। গত 6 মাস ইতি ঘরবন্দি। গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করেছেও। তারপর থেকে ওই স্বেচ্ছাবন্দির সিদ্ধান্ত। এর পেছনে দুটি কারণ আছে। এক, কলেজের পড়া যেহেতু শেষ হয়েছে, তাই ইতির আর রীতা দেবীর উপর পারিপার্শ্বিক চাপ বেড়েছে। যে কেউ দেখা হলে জিজ্ঞেস করে, কি গো রীতাদি, ছোট মেয়ের বিয়ে কবে দিচ্ছ? পড়া তো শুনলাম শেষ হয়েছে। অনেকে আবার একটু মুখ বেঁকিয়ে বলে, রীতাদি, এখন থেকে ছেলে দেখা শুরু করো, তোমার ওই দাঁত উঁচু মেয়ের জন্য ছেলে পেতে সময় লাগবে। একজন তো সম্বন্ধ নিয়ে এসে হাজির, কিনা বাপ মরা গরিবের কুৎসিত মেয়ে পার করিয়ে দিতে পারলে পুণ্য লাভ হবে। তাই এক ডিভোর্সি 50 বছরের লোকের সম্বন্ধ নিয়ে এসেছে। রীতা দেবী অবশ্য তাকে বেশ কড়া ভাষায় জবাব দিয়েছেন। বলেছেন, আমার মেয়ে জলে পড়েনি যে ওকে অমন লোকের সাথে বিয়ে দিতে হবে। ওর যদি বিয়ে নাও হয় তবু আমার কোনো দুঃখ নেই। দ্বিতীয় কারণটা হলো, ইতি বিশ্বাস করে ভগবান সবাইকে সব দিক থেকে বঞ্চিত করেন না। তাই ভগবান ওকে বড় 2 দিদিদের মতো রূপ না দিলেও মেধা দিতে মোটেও কার্পণ্য করেনি। সেই জোরেই আজও অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পাশ করেছে। রতনদাই আইডিয়াটা দিয়েছে। সম্পর্কে জামাইবাবু হলেও ইতিকে ছোট বোনের মতোই ভালোবাসে রতনদাই ওকে বলেছে, ভালো রেজাল্ট করেছিস, এবার আদা জল খেয়ে লেগে পড়, ফাটিয়ে পড়াশোনা কর চাকরির জন্য। একটা চাকরি পেয়ে গেলে আর তোকে দেখে কে?
সাথে কম্পিটিটিভ এক্সামের কিছু বইও কিনে দিয়েছে রতনদা। সেই কথা মতো ইতি নিজেকে ঘরবন্দি করেছে, দিনরাত পড়াশোনা করছে। রীতা দেবী ঘরে বসে অর্ডারি ব্লাউজ করেন, সেই দিয়ে আপাতত সংসার চলছে। দুবেলা দুটো ভাত জুটলে ভালো, না হলে একবেলা খেয়েও চলে যাবে। কিন্তু ইতি আর কোনো দিকে তাকাবে না, ঠিক করেছে। সব টিউশনি ছেড়ে দিয়েছে, শুধু পড়া পড়া আর পড়া। 3 মাস পর থেকে শুরু হয়েছে চাকরির পরীক্ষা। সব পরীক্ষা দিতে পারে না ইতি। ফর্ম ফিল আপ করতেও অনেক খরচা। সিলেক্টিভ কিছু কিছু চাকরির পরীক্ষা দিচ্ছেও। মা ছোটবেলার কতগুলো ছোট ছোট সোনার আংটি বের করে দিয়েছে। এগুলো নাকি ও আর ওর দিদিরা মুখে ভাতে পেয়েছিল। সেগুলোই বিক্রি করে ফর্ম ফিল আপে টাকা জোগাড় করেছে ইতি। এভাবেই একটা বছর কেটে গেল, কিন্তু না, তবু ভাগ্যের শিকে ছিড়ল না। একদিন ইতি মাকে বলল, মা, এভাবে আর কতদিন চলবে? তোমার হাত তো প্রায় খালি, ভাবছি আবার টিউশনি শুরু করব। মা চিন্তিত মুখে বললেন, তা ঠিকই, বেশ অসুবিধা হচ্ছে এবার সংসার চালাতে, কিন্তু তোকে কাজ করতে বলতেও খারাপ লাগছে। কোনো ব্যাপার না মা, আমি 1 বছরে যা পড়েছি তাই দিয়েই এবার পরীক্ষাগুলো দিয়ে যাব। মা শুকনো গলায় বললেন, দেখ, যা ভালো বুঝিস। ইতি পুরনো টিউশনের বাড়িতে গেল। ইতিকে দেখে যেন বাচ্চাদের আর ওদের মায়ের ধরে প্রাণ এলো। বাচ্চাদের মা বললেন, জানো, এই 1 বছরে 3 বার টিচার চেঞ্জ করতে হয়েছে আমাকে। এরা তোমার কাছে ছাড়া পড়তেই চায় না। ভালো হলো তুমি এলে, এবার তুমিই পড়াও এদের। ইতিও মুখ ফুটে বলেই ফেলল, বৌদি, এবার টাকাটা একটু বাড়িয়ে দেবেন, উঁচু ক্লাস তো, সময়ও বেশি দিতে হবে। তখন বাচ্চাদের মা একটু গাইগুই করলেও পরের দিন জানালেন ওদের বাবা রাজি হয়েছে মায়না বাড়াতে। ইতি আবার শুরু করলো টিউশনি। সকালটা নিজে পড়ে, সন্ধ্যায় টিউশনি করে। 2 বছরের মাথায় গিয়ে সত্যি শিখেছিল ইতির ভাগ্যে। সরকারি ব্যাংকে চাকরিটা পেয়ে গেল ইতি। বাড়ি থেকে একটু দূরে ব্যাংকটা, যেতে আসতে সময় লাগবে অনেকটা, কিন্তু তবুও ইতি ঠিক করলো বাড়ি থেকেই যাতায়াত করবে ও। 3 মাস হলো ইতি চাকরিতে জয়েন করেছে। অনেক বলেও মাকে সেলাইয়ের কাজটা ছাড়াতে পারিনি। রীতা দেবী বললেন, তুই সকালবেলা চলে যাস আর আসিস সেই রাতে। সারাদিন বসে কি করব আমি? কাজ করলে তাও সময় কাটে। ইতির চাকরির খবর শুনে দিদি জামাইবাবুরা খুব খুশি হয়েছে, বিশেষ করে রতনদা। রতনদা একটা ঘড়ি গিফট করেছে ইতিকে। গতকাল মাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে গিয়েছিল ইতি। মনের মধ্যে সেই পুরনো ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠেছে, তাই সাহস করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ডেন্টিস্টের। কালই ইতি দেখেছে ডেন্টিস্টের নেম প্লেটটা বদল হয়েছে। চেম্বারের বাইরে কালো প্লেটে সোনালি হরফে লেখা ডক্টর ময়ূক রায়। ইতি মনে মনে ভেবেছে, ময়ূক কথার অর্থ আলো বা কিরণ। নামের নিচে বেশ কতগুলো ডিগ্রি লেখা, যা ইতির বোধগম্য হয়নি। আজ শনিবার, শনি রবিবারগুলো বিকেলটা ইতি ওর পুরনো টিউশনের বাচ্চাগুলোকে পড়াতে যায়, আর বাকি সপ্তাহ আর পড়ানো হয় না। ওদের মা অনুরোধ করেছিল অন্তত সপ্তাহে 2 দিন অঙ্কটা ওদের দেখিয়ে দিতে। সে অনুরোধ ফেলতে পারেনি ইতি। ওর খারাপ সময় এই পরিবারটি ওকে অনেক সাহায্য করেছে। আজ একটু তাড়াতাড়ি পড়িয়ে বেরিয়ে পড়ল ইতি। ডাক্তারের চেম্বারের সামনে সন্ধে 6টায় পৌঁছে গেল। 6:15 ডাক পড়ল ইতির। ডাক্তারের চেম্বারে ঢুকে বুকটা যেন কেঁপে উঠল ইতির। চারিদিকে বড় বড় লাইট, শোয়ানো চেয়ার, নানা রকম যন্ত্রপাতি। একবার মনে হলো জ্বালা ব্যথা কিছুই তো নেই শরীরে। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার? মন বলল, চল ইতি, চল, পেছন ফিরে সোজা বাড়ি চল। টাকা দিয়ে শরীরকে ব্যথা দিয়ে কি লাভ? কিন্তু তখনই একটা গম্ভীর গলা বলে উঠল, আসুন প্লিজ, বসুন। এবার ইতি চেয়ারের দিকে এগিয়ে গেল। টেবিলের ওপারে যিনি বসে আছেন তার মাথায় ক্যাপ, চোখের নিচ পর্যন্ত টানা মাস্ক, নীল রঙের গাউন পরে আছেন। তাহলে ইনি ডক্টর ময়ূক রায়। নামটা বেশ সুন্দর। ডাক্তারের বয়স আন্দাজ করা যাচ্ছে না, তবে বেশ লম্বা। ক্যাপ আর মাস্কের মাঝে শুধু দেখা যাচ্ছে বড় বড় দুটো চোখ। সে চোখে যেন গভীর আশ্বাস, যেন অনেকটা ভরসা যোগায় ওই দুটো চোখ। ইতি বসল। ডাক্তার বললেন, বলুন। হ্যাঁ বলুন, কি অসুবিধা আপনার? কোনো অসুবিধা নেই। এবার ডাক্তারের চোখে বিস্ময়। তাহলে এখানে কি করছেন? একটা কথা জানার ছিল। কি কথা? একটু যেন সংকোচ হচ্ছে ইতির। চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, মানে আমার উপরের দাঁতগুলো বেশ উঁচু, এটা কি ঠিক করা যাবে? ডক্টর ময়ূক যেন মাস্কের নিচে একটু হাসলেন, তারপর প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে বললেন, আপনার যা বয়স তাতে চোয়ালের হাড় ম্যাচিওর হয়ে গেছে। এই ট্রিটমেন্ট আরও ছোট বয়সে করতে হয়।
আপনি অনেক দেরি করে ফেলেছেন। হঠাৎ যেন ইতির বুকের মধ্যে আসার আলোটা ধপ করে নিভে গেল। ইতি ম্লান গলায় বলল, আচ্ছা, তবে আরেকটা উপায় আছে। কি উপায়? কসমেটিক সার্জারি। সার্জারি? হ্যাঁ, কসমেটিক সার্জারি। মানে আপনার দাঁত তুলে ফেলে চোয়ালের হাড় কেটে নতুন করে সেট করে নকল দাঁত লাগাতে পারেন। ইতি কয়েক মুহূর্ত সময় নিল, তারপর জিজ্ঞেস করলো, এতে কত খরচ? ওই ধরুন লাখখানিক। ইতি এবার উঠে দাঁড়ালো। আচ্ছা, ধন্যবাদ বলে বেরোতে যাবে, তখনই ডাক্তার বললেন, আচ্ছা দাঁড়ান, একবার আমাকে চেক করতে দিন। বেল বাজিয়ে একজন মহিলা অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন, বললেন, চেয়ারে পেশেন্টকে পজিশনিং করো। মহিলা অ্যাসিস্ট্যান্ট ইতিকে এক্সামিনেশন চেয়ারে শোয়ালো, তারপর গলা থেকে পেট পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢেকে দিল। চেয়ারের মাথার দিকটা সুইচ টিপে উঁচু করে দিল। কিভাবে হা করে থাকতে হবে বুঝিয়ে দিল, তারপর লাইটটা মুখের ওপর ফেললো। এবার ডাক্তার এলেন, বেশ কিছু যন্ত্রপাতি একের পর এক মুখে ঢুকিয়ে চেক করে চলেছেন। মাঝে মাঝে ইতির বেশ ব্যথা লাগছে, উফ আহ করে উঠছে মাঝে মাঝে। এই চেয়ারে বসতেই ভয় লাগছিল ইতির। এবার ভয়টা আরো বাড়তে লাগলো। একটা অজানা আশঙ্কা কাজ করছে ইতির মস্তিষ্কে, না জানি আরো কত ব্যথা সহ্য করতে হবে। হঠাৎ আবার ব্যথা অনুভব হতেই ডাক্তারের হাতটা অজান্তেই ঠেলে সরিয়ে দিয়েছে ইতি। ডাক্তারের হাতে যন্ত্রটা ছিটকে গিয়ে ওনার মুখে লেগেছে। সাথে সাথে ডাক্তার চিৎকার করে উঠলেন, এ কি রকম অসভ্যতা! ছোট বাচ্চারাও তো এমন করে না। ইতি ঘাবড়ে গিয়ে বলল, ব্যথা লাগছিল যে। এইটুকু ব্যথা সবাই সহ্য করতে পারে, আপনি যদি না পারেন তাহলে আমার কাছে ট্রিটমেন্ট করাতে হবে না। ইতির মাথাটা গরম হয়ে গেল। এ কেমন ডাক্তার রে বাবা, ডাক্তারদের এত অধৈর্য হলে চলে? ইতি বুকের ওপর রাখা কাপড়ের শিটটা তুলে চেয়ারের উপর ফেলে দিয়ে বলল, ঠিক আছে, করাতে চাই না আমি ট্রিটমেন্ট। চেয়ার থেকে উঠে দাঁড়াতে ইতি দেখলো ডাক্তার নিজেই নাকটা চেপে ধরেছেন। মহিলা অ্যাসিস্ট্যান্ট পাশেই ছিল, সেও ছুটে এসেছে খানিকটা তুলো নিয়ে। তুলোটা ডাক্তারের দিকে এগিয়ে দিতেই উনি হাত সরালেন নাক থেকে। তখনই ইতি দেখতে পেল ডাক্তারের নাকের উপরে বেশ খানিকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে জায়গাটা দিয়ে। ডাক্তার তুলো দিয়ে কাটা জায়গাটা চেপে ধরলেন। ইতি বুঝতে পারল বড় একটা ব্লান্ডার করে ফেলেছে ও। যন্ত্রটা ডাক্তারের নাকে লেগে কেটে গেছে জায়গাটা। এবার ইতি অত্যন্ত লজ্জার সাথে বলল, আই অ্যাম ভেরি সরি, আসলে খুব ব্যথা লাগলো। মানে আমি বুঝতে পারিনি, আমি সত্যি দুঃখিত। ডাক্তার চুপ করে আছেন, বোধহয় বেশ ব্যথা হচ্ছে, নাক চেপে বসে আছেন। ইতি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার মহিলা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলেন, দেখুন তো রক্তটা বন্ধ হয়েছে কিনা। উনি বললেন, হ্যাঁ হয়েছে। ডাক্তার আবারও বললেন, একটু ফ্রেশ তুলো আর একটা টেপ দিন। অ্যাসিস্ট্যান্ট এনে দিল তুলো আর টেপ। ডাক্তার নিজেই তুলোর ওপর টেপটা লাগিয়ে ব্যান্ডেজ করে নিয়ে বললেন, আমার ডাক্তারের জীবনে এটা দ্বিতীয়বার পেশেন্টের কাছে মার খেলাম। প্রথমবার একটি 3 বছরের বাচ্চা আমার মুখে লাথি মেরেছিল। ইতি আবার লজ্জিত গলায় বলল, আই এম ভেরি সরি। বসুন। হ্যাঁ, ডাক্তার প্রায় ধমকের সুরে বললেন, বসুন বলছি। ইতি আবারও বসল। ডাক্তার বললেন, 6 মাসের একটা ট্রায়াল দিয়ে দেখতে পারি। কিসের? কিসের আবার? আপনার দাঁতের 20-25 হয়ে যাবে। 20-25 হাজার? আচ্ছা। কি আচ্ছা? তাতে কি হবে? দাঁতের মাপ নিতে হবে, অবশ্য যদি আপনি নিতে দেন। তারপর সেই মাপের ব্রেস তৈরি করে সেটা দাঁতের উপর লাগানো হবে, আর প্রতি 15 দিনে আপনাকে এখানে আসতে হবে ব্রেস টাইট করাতে। ওটা খাবার সময়ও লাগানো থাকবে? হ্যাঁ। শোবার সময়? হ্যাঁ, বসার সময়, হাঁটার সময়, স্নানের সময়, সব সময় লাগানোই থাকবে। আচ্ছা আচ্ছা। টাইট করার সময় ব্যথা লাগবে? হ্যাঁ। মানে? মানে ব্যথা একটু লাগতেই পারে। একটু? এবার ডাক্তার চোখ গোল গোল করে বললেন, একটু বেশিও লাগতে পারে। ইতি বুঝলো ডাক্তার বিরক্ত হচ্ছেন, তাই সংক্ষেপে বলল, টাকা কবে দিতে হবে? ব্রেস তৈরি হয়ে গেলে। আচ্ছা, যাব। কোথায়? না মানে এবার যেতে পারি? হ্যাঁ, তবে আবারও বলছি, এটা ট্রায়াল মাত্র, কোনো গ্যারান্টি নেই। 30 বছরের পেশেন্টে এই ট্রিটমেন্টের রেজাল্ট খুব একটা আশাজনক নয়। ইতি একটু ভেবে নিল, 3 মাসে 20,000 মতো জমেছে ওর হাতে, না হয় সেটা একবার নিজের জন্যই খরচা করলো। ইতি মাথা নেড়ে উঠে পড়ল। রুম থেকে বেরোনোর আগে আর একবার পেছন ফিরে বলল, আমি সত্যি দুঃখিত। ডাক্তার এবার নরম গলায় বললেন, ইটস ওকে, আপনার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট 13ই সেপ্টেম্বর। ইতি মাথা নেড়ে বেরিয়ে এলো। 13ই সেপ্টেম্বর বুধবার। বাড়ি ফিরতে ফিরতে প্ল্যান করে নিল ইতি, ম্যানেজারকে বলে একটু আগে বেরিয়ে আসবে সেদিন। ইতির কাজে এমনিতে ম্যানেজার বেশ খুশি, আশা করা যায় না করবেন না। তারপরই একটা অন্য চিন্তা মাথা চাড়া দিয়ে উঠল,
ইতি দাঁতে ব্রেস লাগিয়ে ব্যাংকে যাবে, সবাই হাসাহাসি করবে নিশ্চয়ই, নিজেদের মধ্যে আলোচনা করবে এই দাঁত উঁচু মেয়েটার এই বুড়ো বয়সে সুন্দরী হবার শখ জেগেছে, ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, তবু একবার চেষ্টা করে দেখবে ইতি। কত কথাই তো শুনেছে 30 বছরের জীবনে, না হয় আরও একটু শুনবে, না হয় সারা জীবনই শুনবে। আজ বুধবার 13ই সেপ্টেম্বর। ইতি সঠিক সময় পৌঁছে গেল ডাক্তারের ক্লিনিকে। আজও একই বেশভূষা ডাক্তারের, সেই ক্যাপ, সেই মাস্ক, গাউন, গ্লাভস। গলার স্বর শুনে মনে হয় ডাক্তারের বয়স 30 থেকে 50-এর মধ্যে, যা খুশি হতে পারে, বোঝার কোনো উপায় নেই। চেম্বারে ঢুকতেই ডাক্তার বললেন, আপনি ডেন্টাল চেয়ারে বসুন। আজ আগে থেকেই সেই মহিলা অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিল। সে আগের দিনের মতোই পজিশনিং করিয়ে দিল ওকে। ডাক্তার এসে একটা আর্চের মতো জিনিস দেখিয়ে বলল, এটা মুখে ঢোকানো হবে, 3-4 বার এটা ঢোকানোর প্রয়োজন হতে পারে, আশা করি ব্যথা লাগবে না, রিল্যাক্সড থাকুন। ইতি মাথা নাড়ল। ডাক্তার খুব সাবধানে 3-4 বার আর্চটা মুখে ঢোকালেন, আবার বের করলেন, কয়েকবার বাইট করতে বললেন। বেশ খানিকটা সময় হা করে থাকতে থাকতে ইতির চোয়ালে ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু না, আজও কিচ্ছু বলবে না, সহ্য করবে। একসময় চোয়ালের ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে এলো ইতির। ডাক্তার বোধহয় সেটা লক্ষ্য করে বললেন, কি হলো, ব্যথা লাগছে নাকি? তবুও ইতি মুখটা হা করে আছে দেখে এবার ডাক্তার বললেন, মুখ বন্ধ করতে পারেন এবার। ইতি মুখ বন্ধ করতে পেরে যেন বেঁচে গেল। ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, ব্যথা লাগলো নাকি? ইতি কয়েক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বিরক্তির গলায় বলল, এতক্ষণ মুখ খুলে থাকা যায়, চোয়ালে ব্যথা হয় না? ও সরি, মুখ বন্ধ করতে বলতে ভুলে গেছি। ইতি অবাক হয়ে বলল, তাহলে শোধবোধ? ইতি হাসলো। উঠে পড়ুন, বাইরের রিসেপশনে টাকাটা জমা করে রিসিপ্ট নিয়ে নিন, ওরাই নেক্সট ডেট জানিয়ে দেবে। রিসেপশন থেকে নেক্সট ডেট দিল 1 অক্টোবর, বৃহস্পতিবার। আজ 1 অক্টোবর, বৃহস্পতিবার। না, আজ আর তাড়াতাড়ি বেরোতে পারল না ইতি। হাতের কাজ শেষ করে ব্যাংক থেকে বেরোতে সময় লাগলো। যতক্ষণে ও ক্লিনিকের সামনে এসে পৌঁছলো, ততক্ষণে খালি হয়ে গেছে আউটডোর কমপ্লেক্স। ডাক্তারের ক্লিনিকের বাইরেও ইতি কাউকে দেখতে পেল না। ইতি মনে মনে ভাবল, আজ নিশ্চয়ই ডাক্তার চলে গেছেন। তবু একবার দরজা খুলে ভেতরে ঢুকতেই ইতি দেখল একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে সম্ভবত তার মা ডেন্টাল চেয়ারে বসে আছেন, আর ডাক্তার বাচ্চার দাঁতের কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন। কিন্তু বাচ্চাটি খুবই চঞ্চল, অথবা খুব ভয় পেয়ে গেছে। বাচ্চাটি জোরে জোরে চিৎকার করছে আর হাত পা ছুটছে। বাচ্চার মা কিছুতেই ধরে রাখতে পারছে না ওকে। ইতি ঢুকতেই বিরক্তির চোখে দরজার দিকে তাকালেন ডাক্তার। ইতিকে দেখে নিয়ে আবার নিজের কাজে মন দিলেন। ইতি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করা উচিত ওর। বাইরে বেরিয়ে যাবে, কিন্তু ডাক্তার তো তা বললেন না। ইতি বুঝলো আসলে ডাক্তার আর বাচ্চার মা দুজনেই বাচ্চাকে নিয়ে নাজেহাল। ডাক্তার মাকে বললেন, ভালো করে ওর হাত পাগুলো চেপে ধরুন। মা বেচারি 2 হাতে বাচ্চার 4 হাত পা কি করে চেপে ধরবে, কিন্তু তবু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার ইতি সাহস করে বাচ্চাটির সামনে গিয়ে দাঁড়ালো। বাচ্চাটি প্রথমে নতুন মানুষ দেখে অবাক হয়ে তাকালো ইতির দিকে। তখনই ইতি হাত, মুখ, চোখ, জিভ, মাথা নেড়ে নানা রকম অঙ্গিভঙ্গি করতে লাগলো, আর বাচ্চাটিও বেশ মজার ভঙ্গিতে দেখতে লাগলো ইতির দিকে। ব্যাপারটা বুঝে নিয়ে ডাক্তার চটপট সুযোগের সদ্ব্যবহার করতে লাগলেন। অল্প সময় বাচ্চাটির দাঁতের ট্রিটমেন্ট শেষ হলো। ডাক্তার ইতির দিকে তাকিয়ে বললেন, থ্যাংক ইউ। আজও সেই একই রকম ক্যাপ, মাস্ক, গাউন পরে আছেন ডাক্তার। ইতির একবার মনে হলো ডাক্তারের মুখটা একবার দেখতে পেলে বেশ হতো। মাস্কের নিচে ডাক্তার আদৌ হাসলেন কিনা ঠিক বোঝা গেল না। ইতি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। বাচ্চার মাও ইতিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। ডাক্তার বললেন, অনেক দেরি করে ফেলেছেন আজ। হ্যাঁ, মানে ব্যাংক থেকে বেরোতে দেরি হয়ে গেল। তো ব্যাংকে অন্যদিন গেলে হচ্ছিল না? না। ডাক্তার চোখে দৃষ্টিতে বোঝালেন উনি বেশ বিরক্ত হয়েছেন। ইতি বলল, মানে ছুটি নেই, নতুন চাকরি তো। আপনি ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ। কোন ব্যাংক? SBI। দরকার পড়লে সাহায্য পাওয়া যাবে? সাধ্যের মধ্যে হলে অবশ্যই। ইতির দিকে তাকালেন ডাক্তার, বললেন, স্মার্ট লেডি। ওকে, আপনার ব্রেস তৈরি হয়ে গেছে। ডেন্টাল চেয়ারে বসিয়ে ব্রেসটা লাগিয়ে দিলেন ডাক্তার, আর বললেন, এখন থেকে প্রতি 15 দিনে একবার করে আসতে হবে এটাকে টাইট করাতে। ইতি আর একবার সভয়ে জিজ্ঞেস করলেন, ব্যথা লাগবে তাই না? ডাক্তার তাকালেন ইতির দিকে, চোখে যেন একটু কৌতুকের দৃষ্টি। মুখে কিছু বললেন না। নেক্সট কবে আসবো? 15ই অক্টোবর। 15ই অক্টোবর তো সপ্তমী, তাতে কি?
আপনি আসবেন? ডাক্তারদের ছুটি নেই, আপনার আছে? হ্যাঁ। তাহলে সময় মতো চলে আসবেন। আচ্ছা। আপনি কি একাই ফিরবেন? হ্যাঁ। রাত হয়েছে অনেক। ইতি ঘড়ির দিকে তাকালো। রাত 10টা 10। হ্যাঁ, তা হয়েছে। কিসে ফিরবেন? অটো কিংবা ক্যাব? এত রাতে এদিকে পাওয়া মুশকিল। ঠিক আছে, আমি চলে যাব। ওকে। ইতি বেরিয়ে এলো। হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে ইতি প্রায় 20 মিনিট হয়ে গেল। সত্যি কোনো অটো পাচ্ছে না, ওলা কিংবা উবেরও বুকিং নিচ্ছে না। নিউ টাউনের এই দিকটা রাতের দিকে বেশ নির্জন হয়ে যায়। ইতি চেষ্টা করে যাচ্ছে ফোন থেকে বুকিং করার। তখনই একটা লাল রঙের গাড়ি ওর পাশে এসে স্পিড কমালো। ভেতরে বছর 40-এর একজন লোক। গাড়িটা ইতির সামনে এসে দাঁড়িয়ে গেল। এবার ইতির একটু ভয় লাগছে। আশেপাশে কেউ নেই, ইতি চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। লোকটা বলল, লিফট চাই? না। আসুন, ছেড়ে দিচ্ছি যেখানে যাবেন। ইতি ভয়টাকে গিলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, চিনি না, জানি না, আমি হঠাৎ আপনার গাড়িতে কেন উঠতে যাব? তা ঠিক, কিন্তু ক্যাব পাবেন না এখানে। আপনাকে ভাবতে হবে না, আপনি যান। তবু গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতির মাথাটা গরম হয়ে গেল। কড়া গলায় বলে উঠল, এত বড় গাড়িতে বসে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের পেছনে লাগতে লজ্জা করে না আপনার? লোকটির চোখে এবার বিস্ময় ফুটে উঠল। শান্ত গলায় এবার বলল, ইতি। এবার ইতি আরও ঘাবড়ে গেল। একেবারে নামধাম জেনে মাঠে নেমেছে। ইতির মুখে যত বিস্ময় ফুটে উঠছে, লোকটির ঠোঁটের কোণায় হাসিটা ততই প্রসারিত হচ্ছে। ইতি জিজ্ঞেস করেই ফেলল, নামও জানেন দেখছি, আর কি কি জানেন? কেউ পাঠিয়েছে নাকি? 30 পেরোনো দাঁত উঁচু মেয়ে, বিয়ে হচ্ছে না বলে? এবার আরও চওড়া হাসি হেসে লোকটি বলল, ইতি, আমায় সত্যি চিনতে পারছেন না আপনি? ইতি এবার চোখ কুঁচকে দেখলো। হ্যাঁ, লোকটার চোখ দুটো তো খুব চেনা চেনা লাগছে, গলাটাও শোনা মনে হচ্ছে। এতক্ষণ রাগ আর ভয়ে খেয়াল করেনি ইতি। আপনি মানে আপনি? আমি ডক্টর ময়ূক রায়। ওহো, আই এম রিয়েলি সরি। আমি ভাবতেই পারিনি আপনি আমাকে চিনতেই পারবেন না। এবার ইতি বেশ বিরক্তির গলায় বলল, কি করে চিনবো? সব সময় তো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, ওই চোখ দুটো ছাড়া কোনোদিন মুখ দেখেছি নাকি আপনার? এবার ডক্টর ময়ূক জিভ কেটে বসলেন। ভুল হয়ে গেছে। আসুন, বড় রাস্তায় ছেড়ে দিচ্ছি, ওখান থেকে পেয়ে যাবেন অটো। ইতি উঠে বসলো গাড়িতে। নিউ টাউনের ফাঁকা রাস্তায় হু হু করে গাড়ি ছুটছে। ইতির এলোমেলো চুলগুলো অবাধ্যের মতো বারবার ঢেকে দিচ্ছে ওর মুখটা। ডক্টর ময়ূক সেটা লক্ষ্য করে কাজটা তুলে দিলেন বোতাম টিপে। তারপর বললেন, আপনি দেখছি বিয়ে নিয়ে বেশ চিন্তায় আছেন। ইতি লাজুক মুখে বলল, না না, তেমন কিছু নয়। এরপর থেকে কিন্তু প্রতি 15 দিন অন্তর আসতে হবে। ইতি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। আর সময় মতো আসতে হবে কিন্তু, আপনার জন্য এতক্ষণ বসে থাকতে পারবো না। আমারও তো ঘর সংসার আছে নাকি? ইতি মনে মনে যেন একটু ধাক্কা খেলো। মুখে বলল, না না, আর দেরি হবে না, দরকার হলে ছুটি নিয়ে নেব। গুড। আর আমার নাক মুখ ফাটানো চলবে না কিন্তু। এবার কিন্তু আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। দাঁড়ান, নেমে যাই। ডক্টর ময়ূক হেসে বললেন, রাগ করলেন নাকি? না, লজ্জা পেলাম। পাবেন না। ডাক্তার পেশেন্ট রিলেশনে লজ্জা ভয় এগুলো থাকতে নেই। মেইন রোড এসে গিয়েছিল। ডাক্তার গাড়ি থামালেন। ইতি নেমে জানলা দিয়ে মুখ বাড়িয়ে থ্যাংক ইউ বলল। ডাক্তার হেসে বললেন, ইউ মোস্ট ওয়েলকাম। মাঝে 6টা মাস কেটে গেছে। প্রতি 15 দিনের সঠিক সময় ইতি ক্লিনিকে এসেছে। ডাক্তার চেক করেছেন, তারপর একটা যন্ত্র দিয়ে চেপে টাইট করে দিয়েছেন দাঁতে লাগানো ব্রেসটাকে। ব্যথা লাগলেও সহ্য করে নিয়েছে ইতি। ইতি অস্বীকার করতে পারে না যে প্রথম দিকে ডাক্তারের প্রতি একটা ভালো লাগা তৈরি হতে শুরু করেছিল ওর। ওই একটু বকা দিয়ে কথা বলা, প্রয়োজনে সরি বলা, কখনো কখনো বকুনির চাউনি বেশ ভালো লেগেছিল ইতির। যেদিন প্রথম ইতি ডাক্তারের মুখে দেখেছিল, ও ভেবেছিল এ যে রীতিমতো হ্যান্ডসাম সৌম্য দর্শন। কিন্তু পরক্ষণে ইতি নিজেকে সামলে নিয়েছিল। ইতি জানে ওর মতো মেয়ের স্বপ্ন দেখতে নেই, তবু সেই মুহূর্তটা ছিল খুবই সুন্দর। ইতি সেদিন প্রথম গাড়িতে কোনো পুরুষের পাশের সিটে বসেছিল। ভালো লেগেছিল ডাক্তারের সঙ্গ। কিন্তু যখনই ডাক্তার মনে করিয়ে দিয়েছিলেন যে ওনার ঘর সংসার আছে, ইতির জন্য রাত অবধি অপেক্ষা করতে পারবেন না, তখনই ভুল ভেঙেছিল ইতির। গুটিয়ে নিয়েছিল নিজেকে, মনকে বুঝিয়েছিল এটা শুধুমাত্র ডাক্তারের প্রতি পেশেন্টের আনুগত্য এবং শ্রদ্ধা থেকে তৈরি হওয়া ভালো লাগা। তবু আজ 6 মাসে 12 দিন দেখা হয়েছে ওনার সাথে। সেই দিনের পর থেকে প্রসিডিওর হয়ে যাওয়ার পর ডাক্তার নিজের মাস্কটা টেনে গলার কাছে নামিয়ে কথা বলেছেন ইতির সাথে। ওই টুকটাক কথা। খুব একটা প্রোগ্রেস তো দেখতে পাচ্ছি না। হাইজিনটা ঠিক করে মেনটেন করবেন। আজ এত তাড়াতাড়ি? ব্যাংক
ছুটি ছিল নাকি? একদিন বলেছিলেন ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু জ্ঞান দিন দেখি। রোজ রোজ শুধু আমিই জ্ঞান দিই আপনাকে। একটা কাগজ আর পেন টেনে নিয়ে ইতি বুঝিয়েছিল যতটা ওর জানা ছিল। ডাক্তার কাগজটা নিয়ে ভাঁজ করে নিজের বুক পকেটে চালান করেছিলেন। হেসে বলেছিলেন কাজে লাগবে। একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন বাড়ি কোথায় আর কে আছে বাড়িতে। এই রকম টুকটাক কথা। আজ ইতির ট্রিটমেন্টের শেষ দিন, আর আশা হবে না হয়তো। এখানে আসাটা কেমন যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল এই কয়েক মাসে। 12-13 দিন হয়ে গেলে ইতি ভাবতে শুরু করতো এই সপ্তাহে কোন জামাটা পরে যাব, কোন কানের দুলটা পরবো সাথে, ইত্যাদি ইত্যাদি। না, ট্রিটমেন্টে খুব বেশি পার্থক্য ইতির চোখে তো ধরা পড়েনি। ডাক্তার অবশ্য মাঝে মাঝে বলেছেন সামান্য হলেও কাজ হচ্ছে। উপরের চোয়াল খানিকটা বসেছে। কি জানি এই ব্রেস্টটা আজ খুলে দিলে হয়তো ধরা পড়বে ইতির চোখেও। নাম ডাকতে ইতি ধীর পায়ে গিয়ে ঢুকলো ডাক্তারের চেম্বারে। ডাক্তার ওনার টেবিলের উল্টো দিকের চেয়ারে বসতে বললেন ইতিকে। ইতি বলল, তাহলে ইতি ম্যাডাম আজ তো ট্রিটমেন্টের শেষ দিন। ইতি মাথা নাড়ল, তাহলে চলুন ব্রেস্টটা খুলে দেখা যাক। ইতি এখন ট্রেন্ড হয়ে গেছে। নিজেই গিয়ে ডেন্টাল চেয়ারে বসে কাপড়ের শীটটা টেনে নিল গলা অবধি। মহিলা অ্যাসিস্ট্যান্ট অবশ্য নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে আছেন। ডাক্তার এসে বেশ কিছুটা সময় নিয়ে কিছু যন্ত্র ইউজ করে ধীরে ধীরে খুলে দিলেন ব্রেস্টটা। আজ একটুও ব্যথা লাগেনি ইতির, শুধু বুকের বাদিকটা কেমন যেন একটু চিনচিন করছিল। প্রসিডিওর শেষ হলে ডাক্তার আবার ওকে বসতে বললেন ওনার টেবিলের উল্টো দিকে। ইতি বসলো। ডাক্তার মহিলা অ্যাসিস্ট্যান্টকে বললেন 2 কাপ চা বলে আসুন প্লিজ ক্যাফেটেরিয়াতে। মহিলা অ্যাসিস্ট্যান্ট চলে গেল। ডাক্তার বললেন ইতি আই অ্যাম সরি। ইতি বিস্ময়ে মুখ তুলে তাকালো। না মানে ট্রিটমেন্টে তেমন কোনো কাজ হয়নি। ইতি বলল জানি, আমাদের কাছে আরেকটা শেষ রাস্তা আছে, কসমেটিক সার্জারি করাতে পারেন, তাতে ডেফিনেটলি কাজ হবে। আমার কাছে অত টাকা নেই। এবার ডাক্তার মাথা নিচু করে বললেন ইতি বলল কোনো ব্যাপার না, একটা চেষ্টা করে দেখতে চেয়েছিলাম, দেখা হয়ে গেল, ব্যাস। একটা কথা জিজ্ঞেস করবো ইতি? বলুন, তুমি কেন চাও এই ট্রিটমেন্টটা করাতে? এবার ইতি অবাক হলো। এর উত্তর কি ডাক্তারের জানা নেই? তবু বলল সবাই যে জন্য করায়। আমি তো জানি না সবাই কি জন্য করায়। হঠাৎ যেন ইতির মনের গভীরে জমে থাকা দুঃখগুলো হুড়মুড় করে বেরিয়ে এলো। ইতি বলতে লাগলো, জানেন আমার 2 দিদি খুব সুন্দরী, আর আমি এরকম দেখতে, তাই সবাই বলে ওদের ভালো বিয়ে হয়েছে, কিন্তু আমার বিয়ে হবে না। স্কুলে কলেজে বন্ধুরা ডোনাল্ড ডাক, দাঁতেশ্বরী, দাঁতকুমারী আরও না জানি কি কি বলতো আমাকে। সবচেয়ে বড় কথা কি জানেন, আয়নার সামনে দাঁড়ালে আমারও মনে হয় আমিও তো সুন্দর না হোক ঠিকঠাক দেখতে তো হতে পারতাম। ডাক্তার এবার ইতিকে অবাক করে দিয়ে বললেন, কেন ইতি তুমি সুন্দর নও? ইতি দুপাশে জোরে জোরে মাথা নেড়ে বলল, না, কখনো না। তুমি ভুল জানো ইতি, তোমার ট্রিটমেন্ট করার সময় আমি মনে প্রাণে চাইছিলাম তোমার ট্রিটমেন্ট যেন সফল না হয়। কেন জানো? ইতি অবাক হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি বলতে চাইছেন উনি? ডাক্তার আবারও বললেন, জানো ইতি, তোমার উপরের চোয়ালটা যদি নিচু হয়ে যায় তবে তোমার মুখের গঠন বদলে যাবে। তখন তোমার গালে টোলটা হয়তো আর পড়বে না যখন তুমি হাসবে। ইতি বলল, কিন্তু ওটা যে আমার খুব প্রিয়, ওটা আমার চাই। তাই জন্যই তো আমি এও চাই না যে তুমি অপারেশনটা করাও। ইতি তুমি সুন্দর, তুমি সর্বাঙ্গ সুন্দর, কারণ তোমার ভেতরটা সুন্দর। আর এই সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তোমার ওই 2টো টোল। ইতি টাকা থাকলে সৌন্দর্য কেনা যায়, উঁচু দাঁত নিচু করা যায়, টোল তৈরি করা যায়, নাক উঁচু করা যায়, কিন্তু টাকা দিয়ে কি মনের সৌন্দর্য বাড়ানো যায়? ইতি মাথা নাড়ল। ইতি, আমি তোমার ওই টোলটাকে বড্ড ভালোবেসে ফেলেছি, ওটাকে আমি নষ্ট করতে পারবো না। যদিও ইতির চোখে জল, তবু এবার প্রমাদ গুনল। ডাক্তার এসব কি বলছেন? ওনার না ঘর সংসার আছে? একজন বিবাহিত মানুষের মুখে এসব কথা মোটেই শোভা পায় না। ইতি বলল, আচ্ছা আমি আজ উঠি। চা বলেছি যে, চা খেয়ে যাও, আর নিশ্চয়ই আসবে না আমার সাথে চা খেতে। ইতি লক্ষ্য করলো ডাক্তার আজ শেষ দিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছেন। ডাক্তার বললেন, তুমি বিয়ের জন্য চিন্তা করো না, ভালো ছেলে পেয়ে যাবে। ইতি আবারও হাসলো। ওর ভালো লাগছে না এসব কথা। ডাক্তার এবার হেসে বললেন, আমাকে পছন্দ হলে বলো, আমি বিয়ে করে নি তোমাকে।
এবার ইতি উঠে দাঁড়িয়েছে, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে ওর। বেশ কড়া গলায় ইতি বলল, ডক্টর ময়ূক, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু একজন বিবাহিত মানুষের মুখে এসব কথা মানায় না। ডাক্তার ততোধিক অবাক হয়ে বললেন, বিবাহিত? কে? আমি? কবে হলো? কি বিয়ে? আমি কি করে জানবো? আমিও তো জানি না। মানে? আমার আবার বিয়ে কবে হলো? মানে সেদিন যে আপনি বলেছিলেন আপনার ঘর সংসার আছে। এবার ডাক্তার হো হো করে হেসে উঠলেন। আচ্ছা, ওই জন্যই তুমি আমার সাথে এত ফর্মালিটি করো সেদিনের পর থেকে? তাই তো ভাবি, যে মেয়ে মেরে আমার নাক ফাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সে হঠাৎ হ্যানাতে নেমে এলো কেন? আরে ঘর তো আমার একটা অবশ্যই আছে, আর সংসার বলতে আমার মা আর আমার দুটো পোষা কুকুর প্যান আর আধার। ইতি অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্যান আর আধার? আমার কুকুরের নাম? ইতি আবার জিজ্ঞেস করলো, এমন অদ্ভুত নামের কারণ? একদিন কাজ করতে করতে প্যান আর আধার কার্ডটা টেবিলে রেখে উঠে গিয়েছিলাম। এসে দেখি একজন আমার প্যান কার্ড আর একজন আধার কার্ডটি মুখে নিয়ে মনের আনন্দে চিবোচ্ছে। সেই থেকে ওই নাম ওদের। ইতি হো হো করে হেসে উঠল। ভুলে গেল ওর উঁচু দাঁতগুলো সব বেরিয়ে গেছে, ভুলে গেল ওর মাড়ি দেখা যাচ্ছে, ভুলে গেল কেউ ওর গালের টোলটার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইতির হাসি থামলে ডাক্তার ময়ূক বললেন, আমার মা কোলন ক্যান্সারের পেশেন্ট, 5 বছর ধরে ভুগছেন। সেজন্যই বিয়ে করে ওঠা হয়নি। শুধু শুধু একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে এই অসুস্থ জীবনে টেনে আনা। কিন্তু সত্যি বলছি, তোমাকে আর তোমার ওই টোলটা দেখে বড্ড লোভ হলো। কিসের? বিয়ের। যাতা। যাতার কি আছে? আমিও মানুষ, আমারও লোভ হতেই পারে। করবে কি? বিয়ে। ইতি লাজুক গলায় বলল, ভেবে দেখব। ঠিক আছে, ভেবে দেখে জানিও। তবে হ্যাঁ, বিয়ে করলেও আমি কিন্তু তোমাকে বলবো না তুমি তোমার মাকে ছেড়ে এসে আমার মায়ের সেবা করো। তোমরা যেমন আছো থাকবে, আমরা যেমন আছি থাকবো। এখন যেমন করছি তেমনি 15 দিনে একবার দেখা করব। কোথায়? এই চেম্বারে? তা হতেই পারে। আর কোনো অপশন? ওই ধরো একবার তোমার বাড়িতে, একবার আমার বাড়িতে, অল্টারনেটলি। এটা ভালো আইডিয়া। ততক্ষণে চা নিয়ে ঢুকলো ক্যাফেটেরিয়ার ছেলেটা। চায়ে চুমুক দিয়ে ইতি বলল, সত্যি করে বলুন তো, দয়া করতে চাইছেন? ধুর, পাগল নাকি? ওই যে বললাম ওই টোলটার প্রেমে পড়ে গেছি। শুধু টোলটার? টোল আর টোলের মালকিনের? আমাকে মানাবে না আপনার পাশে। ঠিক আছে, তবে থাক। কি? বিয়ে। জানতাম। কি? ওই আপনি ইয়ার্কি মারছেন বিয়ে বিয়ে করে। মানে বলতে চাইছি বিয়েটা থাক, চলো প্রেম করি। আপনি না যা তা। তা ঠিক। তাহলে ওই কথাই রইল, আগে প্রেম পরে বিয়ে। চায়ের কাপ হাতে নিয়ে দুজনেই হেসে উঠল। ডক্টর ময়ূক বলে উঠলেন, দু গালে টোল ফেলা হাসি। তার অর্ধেকটা তোমার, অর্ধেকটা আমার। আমার অর্ধেকও তোমায় দিলাম। ইতির ঠোঁটে তখনও হাসিটা লেগেছিল, আর ঠিক তখনই কোনো রকম আগমন বার্তা ছাড়াই আনন্দশ্রুর ধারা নেমে এলো ওর দু চোখ বেয়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।